সবাইকে কাঁদিয়ে হাদির মৃত্যু। সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ। ক্ষোভ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান। মেয়ে জাইমাকে নিয়ে 25 ডিসেম্বর সকাল 11:55 আসবেন তারেক রহমান। রেকর্ড লোক সমাগমের সম্ভাবনা। খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল। বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস সরকারের। রাজশাহী ও খুলনায় উত্তেজনা। বাংলাদেশ সীমান্তের প্রায় 79% বেড়া দিয়েছে ভারত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টায়ও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গোটা দেশকে কাঁদিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানোর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। রিপোর্ট ফজলে রাব্বির। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে। শরীফ ওসমান হাদি প্রায় 7 দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 9:40 দিকে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদি বরাবরই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অল্প সময়ে তার কণ্ঠ হয়ে ওঠে প্রতিবাদী ভাষা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠে প্রতিবাদী কণ্ঠস্বর। গণ অভ্যুত্থানে যার ছিল অসামান্য অবদান। আমরা বারবার দাবি করেছিলাম যে গত 3টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই নির্বাচনগুলো করতে আমলা পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ হয় ইনকিলাব মঞ্চের, যেখানে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন। হাদির জন্ম ঝালকাঠি জেলায়। ছোটবেলা থেকেই হাদি ছিলেন ধর্মীয় ও শিক্ষা দীক্ষায় ভদ্র প্রকৃতির ছেলে। আপনি যদি না মানুষের মাধ্যমে এই জিনিসটাকে এস্টাবলিশ করতে পারেন, ভোট কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, তাহলে নির্বাচনের ট্রেন শুধু পথচ্যুত হবে না, বরং বাংলাদেশ আবার পথ হারানোর সম্ভাবনা আছে। রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে ওসমান হাদি বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কঠোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই 3টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? 12 ডিসেম্বর দুপুর 2:30টার পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। তবে ঘাতকের গুলিতে শেষ রক্ষা হলো না এই তরুণ নেতার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। হাদির মৃত্যুতে শোক জানিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানিয়েছেন কাউকে হঠকারী কাজে না জড়াতে। হাদির মৃত্যু সংবাদের পর জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক ভাষণে ডক্টর ইউনূস বলেন, ওসমান হাদির মৃত্যুর শোক শক্তিতে পরিণত হবে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ
দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলছে ঢাকা সহ সারা দেশে। হাদির মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। রাজধানী শাহবাগে ছাত্র ও সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভে নামে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে ওসমান হাদির খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের। ঢাকার বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়ও ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ চলে। কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চলে। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেয়ে জাইমাকে সাথে নিয়ে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন তিনি। বিমানবন্দর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এছাড়া ওই দিন তাকে অভ্যর্থনা জানানোরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেরা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের যাত্রাপথ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘ নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। এদিন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ারেও যাবেন তারেক রহমান। তার যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম।
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই মানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতির ফলে জনভোগান্তি এড়াতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিতের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি, যিনি এই মুহূর্তে আছেন শাহবাগে। সরাসরি যাচ্ছি সেখানে। মুহিত, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর ইনকিলাব মঞ্চ বা জুলাই যোদ্ধারা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কিনা সেটাও জানাবেন। রায়হান, আপনি জানেন যে রাত 10টার দিকে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদটি দেশের মানুষের কানে অর্থাৎ কাছে পৌঁছায়, তখন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে জুলাই মঞ্চের নেতা কর্মী সমর্থক বিভিন্ন বয়সের মানুষ শাহবাগের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসে, দফায় দফায় মিছিল, বিক্ষোভ মিছিল তারা নিয়ে এখানে এসে জড়ো হন। এক পর্যায়ে তারা কাঠের টুকরোতে আগুন জ্বালিয়ে যে প্রতিবাদী স্লোগান তারা সেটি দিতে থাকেন। তারা তাদের দাবি যে এই মঞ্চের যোদ্ধা অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আধিপত্যবাদীরা হত্যা করেছে, তাদের বিচার দ্রুত হবে। যে হত্যাকারী পালিয়ে গেছে তাকে দ্রুত ফেরত এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এরই মধ্যে যোদ্ধাদের যারা এনসিপি সমন্বয়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা গণতান্ত্রিক পন্থা আন্দোলন করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা যাবেন না। তারা ওসমান হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত দেশে ফেরত এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে শাহবাগে ততদিন পর্যন্ত তারা অবস্থান করবেন, তাদের কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফেরত না আনা হচ্ছে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে যাচ্ছেন। তারা একটি বিষয় সতর্ক করেছেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা সহ বেশ কিছু এলাকায় যে ধরনের নাশকতা বা সংঘর্ষ বা এই হত্যাকে পুঁজি করে নানান ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে জুলাই যোদ্ধা যারা এই জুলাইয়ের সাথে জড়িত তাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে খণ্ড খণ্ড মিছিল এসেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছে। তাদের একটাই দাবি, জুলাই মঞ্চের অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সেই সাথে আগামীতে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়েছেন এবং আপনাকে বলে রাখি, শুধু শাহবাগ মঞ্চই নয়, শাহবাগ মোড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজু ভাস্কর্যের সামনে অর্থাৎ রাজু ভাস্করকে ঘিরে বিক্ষোভ মিছিল অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা যেন এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে প্রতিবাদ আছে, সব মিলিয়ে শাহবাগে এখন পর্যন্ত যারা বিভিন্নভাবে এখনো আসছেন তারা তাদের যে ক্ষোভ তারা সেটি দেখাচ্ছেন। এই এখন প্রায় 1টা বেশি বাজে, তারপরও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়ে তাদের যে ওসমান হাদির প্রতি তাদের যে সমর্থন সেটি তারা জানাচ্ছেন এবং এ ধরনের নিকৃষ্ট হামলা যে হয়েছে সেটি তারা ক্ষোভ তাদের জানাচ্ছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই ওসমান হাদির যে হত্যাকারী এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হয় এবং একই সাথে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের
নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়ে তারা বলছেন। আপনাকে বলি যে রাত 9:30টার দিকে সিঙ্গাপুরে আহত বা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের মুখপাত্র তার মৃত্যুর খবর যখন এই দেশে অর্থাৎ জুলাই তার যে সহকর্মী সহপাঠী সহযোদ্ধা তাদের কানে এসে পৌঁছায়, তাদের কাছে এসে পৌঁছায়, তখন থেকেই তারা একে একে দলে বেঁধে বিক্ষোভ মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে এসে জড়ো হয় এবং এখন পর্যন্ত তারা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। কর্মসূচি চলছে, এখন পর্যন্ত চলছে। বিভিন্ন দল তারা বলছেন যে এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে বিক্ষোভ মিছিল করছেন এইটা যাতে আবার কেউ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক থাকতে বলেছেন। তো রায়হান, শাহবাগ মোড়ে এখন পর্যন্ত যেহেতু কর্মসূচি চলছে এবং জুলাই যোদ্ধারা যেহেতু বলেছেন যে ওসমান হাদিকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দেশে ফেরত এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি, এই যে শাহবাগ মোড়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। তো রায়হান, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আরো কোনো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত এই মুহূর্তে রয়েছেন শাহবাগ মোড়ে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো সংবাদের জন্য সৈয়দ আব্দুল মুহিতের সাথে যোগাযোগ করব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। 27 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে রয়েছেন তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবেই গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মনোনীত অনেক প্রার্থী নতুন। নির্বাচনী মাঠে তারা কিভাবে কাজ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিতেই এই প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সাথেও আসন সমঝোতার বিষয়ে এদিন আলোচনা করা হয়। বছর 18 বছর পরে মানুষ ভোট দিতে পারছে,
মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিতকরণ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। এর আগে দুপুর 2:30 থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পদ্মায় প্রবেশ করতে শুরু করেন। বিকাল 3:15টার মধ্যে বৈঠক শেষ করা হয়। কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে এই বৈঠকে অবহিত করা হয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদেরকে জানানো হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন জানান, তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের নেতাদের ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন একজন। এ ঘটনার পর ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর 12টার দিকে প্রতিনিধি শোয়েব আহমেদের নেতৃত্বে জুলাইয়ের কাঠগড়ায় সংগঠনের 12 থেকে 15 জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করে অগ্রসর হয়। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারে ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়মুখী পদযাত্রা কর্মসূচি পালন করেছে আধিপত্য বিরোধী ঐক্যজোট। বিকেল 4টায় নগরীর রয়্যাল মোড় থেকে মিছিল নিয়ে সহকারী কমিশনার কার্যালয়ের দিকে গেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে র্যাব, নৌবাহিনীর কন্টিনজেন্ট ও বিজিবি ছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সহকারী হাইকমিশনার কার্যালয় সংলগ্ন কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেয়। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় 3 সেনা কর্মকর্তার আবেদন খারিজ করে 19 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আরাফাত সহ 7 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, জিআইসি সেল বা আয়নাঘর আওয়ামী লীগ শাসন আমলে যেখানে বিরোধী মত ও পক্ষের লোকদের আটকের পর গুম করে রাখা হতো। আব্দুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান বহুল আলোচিত এই স্থান থেকে। এই ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক বিচার। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা এজলাসে নিজেদের নির্দোষ দাবি করেন। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে, তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে
জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিলের পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থ্যাংক ইউ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সংশোধিত গুম হওয়া ব্যক্তি অন্যতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতীত গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীরা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাসাদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। আগামী 27 তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস। রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। জান্নাত আরা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের 6 নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমি আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, হাদি ও রুমির ঘটনা শুধু সতর্কই করছে না, সাহস যোগায় জুলাই যোদ্ধাদের। কিশোরী বয়সে গর্ভধারণ বিলম্বিত করতে ব্যবহারিক প্রজনন স্বাস্থ্য জ্ঞান ও পরিবার পরিকল্পনা সেবার উপর গবেষণার ফল প্রকাশ হয়েছে। মমদা ফাউন্ডেশন ও আইডি জাপানের যৌথ গবেষণার ফলাফলে দেখা যায়, যেসব কিশোরী নিয়মিত প্রজনন স্বাস্থ্য শিক্ষা, কাউন্সেলিং ও পরিবার পরিকল্পনার সহায়তা পেয়েছে, তাদের মধ্যে গর্ভধারণের হার নিয়ন্ত্রিত গ্রুপের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিক্স এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের সহায়তায় গবেষণাটি করা হয়। গবেষণাটি পরিচালনা করা হয় গাইবান্ধা সদর ও সাঘাটার 120টি গ্রামের 1200 কিশোরীর উপর। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত কিশোরী বয়সে গর্ভধারণ বিলম্বিতকরণ ব্যবহারিক প্রজনন স্বাস্থ্য জ্ঞানের কার্যকারিতা শীর্ষক গবেষণায় ফলাফলটি উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সবাইকে কাঁদিয়ে হাদির মৃত্যু, সিঙ্গাপুরের চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টাও ব্যর্থ, ক্ষোভ বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দৃষ্টান্তমূলক বিচার হবে হাদির খুনিদের, বলেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হঠকারী সিদ্ধান্তে না জড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান।
মেয়ে জাইমাকে নিয়ে 25 ডিসেম্বর সকাল 11:55 আসবেন তারেক রহমান। রেকর্ড লোক সমাগমের সম্ভাবনা, খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল। বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস সরকারের। রাজশাহী ও খুলনায় উত্তেজনা, বাংলাদেশ সীমান্তের প্রায় 79% বেড়া দিয়েছে ভারত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ভোর 4টায়। এর আগে রাত 2টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।